আসসালামু আলাইকুম। মাসনাজ লিগ্যাল এড অ্যান্ড কনসালটেন্সি থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। গত পর্বে আমরা আলোচনা করেছিলাম টিআইএন থাকলেই আয়কর রিটার্ন দেওয়া বাধ্যতামূলক কি না। আজকে আমরা আলোচনা করব রিটার্ন দাখিল করতে হলে কি কি ডকুমেন্টস সাথে অ্যাটাচ করতে হয় বা একটি আয়কর রিটার্ন তৈরি করার জন্য কি কি ডকুমেন্টস লাগে। অ্যাকচুয়ালি এটা নির্ভর করে ফাইল টু ফাইলের উপর, কারণ সবার ফাইল একরকম না, সবার প্রোফাইলও একরকম না। তো সেই ক্ষেত্রে একটি আয়কর রিটার্ন তৈরি করতে হলে কি কি ধরনের ডকুমেন্টস প্রয়োজন, এটার নির্দিষ্ট আসলে ধরাবাঁধা কোনো কিছু নেই, এটা নির্ভর করে ফাইলের ক্যাটাগরির উপরে। তবে বেসিক কিছু বিষয় আছে যেই জিনিসগুলো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব, তাতে করে আশা করি আপনাদের জন্য একটি আয়কর রিটার্ন তৈরি করতে উপকার হবে। একটি আয়কর রিটার্ন তৈরি করার ক্ষেত্রে সর্বপ্রথমে দেখতে হবে যে আপনার পেশা কি। আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে আপনার স্যালারি সার্টিফিকেট। আপনি যদি ব্যবসায়ী হন, সেটি যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে, তাহলে আপনাকে অবশ্যই রিটার্নের সাথে একটি অডিট রিপোর্ট দিতে হবে। সেই অডিট রিপোর্টেই বিস্তারিত থাকবে। আর যদি আপনি অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠানের কর্ণধার হয়ে থাকেন, অন্য কোনো ব্যবসা করে থাকেন, সেই ক্ষেত্রে আপনি আপনার ব্যবসার হিসাব বিবরণী আয়কর রিটার্নে দিবেন। আর যদি আপনি বাড়িওয়ালা হয়ে থাকেন কিংবা ফিক্সড প্রপার্টি যেগুলো আছে, ফিক্সড অ্যাসেট যেগুলো আছে, সেগুলো ভাড়া হতে প্রাপ্ত আয় আপনার ইনকাম সোর্স হয়ে থাকে, তাহলে আপনি হচ্ছে আপনার প্রপার্টির বিবরণ এবং সেই সাথে কোন অংশ থেকে কতটুকু ভাড়া পান এবং কি ধরনের ব্যয় আপনার এই প্রপার্টিগুলোর পিছনে বাৎসরিক মেনটেন্যান্সে খরচ হয়, এই জিনিসগুলো সহ একটি বিবরণী তৈরি করে দিবেন। এগুলো হলো বেসিক। এছাড়াও বিভিন্ন জনের বিভিন্ন রকমের পেশা আছে। আপনার যেই সংশ্লিষ্ট পেশা, আপনি সেই সংশ্লিষ্ট আয় ব্যয়ের বিবরণী এক বছরেরটা তৈরি করে দিবেন। আর এই বছরের সময়টা হচ্ছে জুলাই টু জুন। জুলাই টু জুন আমি এইভাবে বললাম, সেটার কারণ হচ্ছে প্রতি বছরই একই নিয়ম, জুলাই থেকে জুন এই পর্যন্তই হচ্ছে হিসাবটা আয়কর বিবরণীতে দাখিল করতে হয়। এই গেল বেসিক হিসাব, যে আপনি চাকরিজীবী হন বা আপনি ব্যবসায়ী হন কিংবা আপনি ফিক্সড প্রপার্টির মালিক হন, যেটাই আপনার একমাত্র ইনকাম সোর্স, এই ধরনেরও যদি হয়, সেই ক্ষেত্রে আপনাদের কার কি ধরনের ডকুমেন্টস লাগবে একটি আয়কর রিটার্ন তৈরি করতে হলে, সেইটার একদম প্রাথমিক কাগজগুলোই এগুলো। আচ্ছা, তারপরে যেটা লাগবে সেটা হচ্ছে আপনি ব্যবসায়ী যদি হয়ে থাকেন, আপনার সমস্ত যে লাইসেন্সগুলো আছে সেগুলো অ্যাটাচ করে দিবেন। আর এবার আসি ফিনান্সিয়াল বিষয়গুলোতে। যতগুলো ইনভেস্টমেন্ট আপনার আছে, আপনি যেই প্রফেশনের হন, এটা সবার জন্য কমন, চাকরিজীবী হন, ব্যবসায়ী হন, ফিক্সড অ্যাসেটের মালিক হন, যেটাই হন, এই বিষয়গুলো একদম কমন। সেটা হচ্ছে আপনার যদি ডিপিএস থাকে, আপনার যদি এফডিআর থাকে, আপনার যদি সঞ্চয়পত্র থাকে, আপনার যদি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স থাকে, এই যে জিনিসগুলো, এই ফিনান্সিয়াল ডকুমেন্টসগুলো যদি আপনার থেকে থাকে, এই সবগুলোরই স্টেটমেন্ট এবং সার্টিফিকেট জুলাই টু জুন আপনি অ্যাটাচ করবেন। এরপরে আপনি যেটা করতে পারেন যে আপনার যদি মোটর বাইক থাকে কিংবা আপনার যদি প্রাইভেট কার থাকে অথবা ইঞ্জিন চালিত যে কোনো প্রকার মোটর যান যদি আপনার থাকে, সেগুলোর বিবরণী এবং সেগুলোর কাগজ আপনি অ্যাটাচ করবেন আপনার ইনকাম ট্যাক্স ফাইলের সাথে। এছাড়া এই মোটরযানগুলোর একটি ট্যাক্স হয়ে থাকে এআইটি, সেটির ডকুমেন্টস আপনারা অ্যাটাচ করে দিবেন। তাহলে যেটা হবে, আপনি যে আপনার বাৎসরিক যে ইনকাম ট্যাক্সটা আসছে সেটার সাথে ওটা যোগ হয়ে যাবে। এবার আসি লাইবিলিটিসে। আপনার যদি কোনো লাইবিলিটিস থেকে থাকে, আপনি সেই লাইবিলিটিসগুলোর ডকুমেন্ট সহকারে আপনি অ্যাটাচ করে দিবেন। লাইক আপনার যদি ব্যাংক লোন থেকে থাকে কিংবা যে কোনো প্রকার লোন থেকে থাকে যেগুলোর অবশ্যই ডকুমেন্ট আছে লোনের, হ্যাঁ, এরকম লাইবিলিটিসগুলো আপনারা অ্যাটাচ করে দিবেন। তবে ডকুমেন্টস নেই এরকম কোনো লাইবিলিটিস আপনারা অ্যাটাচ করতে পারবেন না। এই কথাটা এই জন্য বললাম, বিভিন্ন পাড়া মহল্লা এবং গ্রামে এখনও এই ধরনের কিছু ব্যবসায়ী আছেন যারা সুদের বিনিময়ে ধার দিয়ে থাকেন, একদমই ব্যক্তিগত ধার এগুলো, এবং এগুলার কোনো ডকুমেন্টস নর্মালি হয় না। আমি দেখেছি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে, অনেক ক্লায়েন্টস এসে এই ধরনের কথা বলেন যে আমার সাপোজ যে 1 লাখ টাকা কেউ লোন করেছেন,
কিন্তু সেই লোনটা করেছেন ইন্টারেস্টের বিনিময়ে কোনো প্রতিষ্ঠান থেকে নয়, একজন ব্যক্তির কাছ থেকে, যেটার কোনো ডকুমেন্টস সে দিতে পারছে না। তো এই ধরনের লাইবিলিটিস থাকলে আপনারা সেটা রিটার্নে দাখিল করতে পারবেন না। সুতরাং চেষ্টা করবেন লোন নিলে সেটি ব্যাংক হোক বা যে কোনো আর্থিক প্রতিষ্ঠান হোক, প্রতিষ্ঠান থেকে নেওয়ার জন্য, যাতে করে আপনি ডকুমেন্টস পান। এই গেল। আর আপনি যদি বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে থাকেন, সেটা ডিপিএস এফডিআর ছাড়াও যেমন ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে পারেন, হ্যাঁ, বা বিভিন্ন খাতে অনেকে ইনভেস্টমেন্ট করেন, এই সর্বপ্রকার ইনভেস্টমেন্ট এগুলো সবই ডকুমেন্ট সহ আপনি এই ইনভেস্টমেন্টগুলোর বিবরণী আপনি অ্যাটাচ করে দিবেন। অবশ্যই প্রত্যেকটা ফিনান্সিয়াল ম্যাটার, আপনার স্যালারি স্টেটমেন্ট টু ইচ অ্যান্ড এভরি ইনভেস্টমেন্ট, প্রত্যেকটা যেইখানেই ফিনান্সিয়াল বিষয় আছে সেই সমস্ত ডকুমেন্ট আপনার অবশ্যই জুলাই টু জুন দিবেন। তার চেয়ে বেশি দেওয়ারও দরকার নেই, আবার 2-3 বছর আগের হিসাবও যদি থেকে থাকে সেগুলো দেওয়ার দরকার নেই। নির্দিষ্ট আপনি যেই বছরের আয়কর রিটার্ন দাখিল করছেন সেই সম্পর্কিত সেই আয় বর্ষের হচ্ছে আপনি ডকুমেন্টসগুলো অ্যাটাচ করে দিবেন। এরপরে আপনি যে জিনিসগুলো অ্যাটাচ করবেন সেটা হচ্ছে আপনার যদি ফিক্সড প্রপার্টি থেকে থাকে, সেটা বাড়ি হতে পারে, ফ্ল্যাট হতে পারে, জমি হতে পারে, এগুলোর ডকুমেন্টস আপনারা ফাইলের সাথে অ্যাটাচ করে দিবেন। তবে এখানে কথা আছে, যেটা হচ্ছে নর্মালি আমরা দেখি অনেকেই আছে যারা ফ্যামিলি আছে, বিয়ে করেছেন, সবই করেছেন, কিন্তু থাকছেন হচ্ছে বাবার বিল্ডিংয়ে, বাবার হয়তো 5 তলা বাড়ি আছে, সেই বাড়ির একটা ফ্ল্যাটে থাকছেন। তো সেটা অবশ্যই ওনার নিজেরই বাড়ি, সেভাবেই থাকেন। তো ওনারা বলেন যে আমি তো হচ্ছে নিজের বাড়িতে থাকি, আমি অমুক ফ্ল্যাটে থাকি, আমি কি এই ফ্ল্যাটটা দেখাতে পারবো কিনা। এটা হচ্ছে কি, আপনি বাবার বাড়িতে থাকেন, মায়ের বাড়িতে থাকেন, এটা আপনারই বাড়ি, সবই ঠিক আছে, কিন্তু কাগজে কলমে এই বাড়ি বা এই ফ্ল্যাট এগুলো কিন্তু এখনো আপনার প্যারেন্টসের নামেই রয়ে গেছে। আর আপনি যেই রিটার্নটা দাখিল করছেন এটা একদমই আপনার পার্সোনাল রিটার্ন ফাইল। সুতরাং যেই প্রপার্টিটা আপনার নিজের নামে এখনো আসেনি, আপনি সেইটা দেখাবেন না। আপনার বাবা বা মা যার নামেই থাকুক, এটা যার নামে আছে এটা তার ফাইলে যাবে। আপনি যে ফ্ল্যাটটিতে থাকছেন, এই ফ্ল্যাটটিতে বা আপনি যে বাড়িটিতে থাকছেন, এটি যদি কখনো আপনার নিজের নামে চলে আসে, আপনার নিজের নামে এটা দলিল হয়, কিংবা আপনার নিজের নামে খারিজ হয়ে যায়, কিংবা রেকর্ডে আপনার নামে ওঠে, তখন আপনি হচ্ছে এটা দাখিল করতে পারবেন আপনার নামে, তার আগে না। সুতরাং আপনার নিজ নামে যদি কোনো ফিক্সড অ্যাসেট থাকে, বাড়ি হোক, ফ্ল্যাট হোক, জমি হোক, মার্কেট হোক, দোকান হোক, যেটাই হোক, এই ফিক্সড অ্যাসেটগুলো আপনার নিজের নামে থাকলে আপনি সেগুলো কাগজ সহকারে ইনকাম ট্যাক্স ফাইলে অ্যাটাচ করে দিবেন। এবার আসি পারিবারিক খরচে। আপনার ফ্যামিলির বাৎসরিক যেই খরচটা হয়, আপনি সেই খরচ রিলেটেড একটি বিবরণী আয়কর রিটার্নে দাখিল করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনি আপনার ইউটিলিটি বিলস যেগুলো আছে সেগুলো অ্যাটাচ করে দিবেন। তারপরে হচ্ছে আপনার যদি বাচ্চা থেকে থাকে, তাদের যদি স্কুলে অলরেডি তারা স্কুল গোয়িং হয় বা কলেজ ভার্সিটি গোয়িং হয়, তাদের এডুকেশনের পিছনে আপনার অবশ্যই একটা খরচ হয়, সেই ডকুমেন্টসগুলো আপনারা দিয়ে দিবেন অ্যাটাচ করে ইনকাম ট্যাক্স ফাইলের সাথে। এছাড়া আপনি যেটা করবেন, আপনাদের পার্সোনাল আদার্স যে খরচগুলো আছে, লাইক এগুলার আসলে ডকুমেন্টস হবে না, যেমন আপনি আপনার পার্সোনাল এক্সপেন্স কত, হ্যাঁ, আপনার ফুড এক্সপেন্স কত, এগুলি একটি আনুমানিক দিতে হয়, কিন্তু যেই জিনিসগুলো আপনি ডকুমেন্টস দিতে পারবেন সেগুলো দিয়ে দিবেন। যেমন আপনার ইউটিলিটি বিলস, আপনার বাচ্চাদের এডুকেশন খরচ, হ্যাঁ, কিংবা আপনি যদি ফরেন ট্রাভেল করে থাকেন সেটার খরচ, এই জিনিসগুলো ডকুমেন্ট সহ আপনি ইনকাম ট্যাক্স ফাইলের সাথে অ্যাটাচ করতে পারেন, সমস্যা নেই। আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকেই বলেন যে আমার এতগুলো ফিক্সড অ্যাসেট আছে বা আমার এই পরিমাণ ইনভেস্টমেন্ট আছে, সবগুলি আমি রিটার্নের মাধ্যমে গভর্নমেন্টকে দেখিয়ে দিব, এটা কি ঠিক হবে? এই প্রশ্নটির আসলে কোনো অবকাশ নেই, কারণ হচ্ছে আপনার যত পরিমাণই ফিক্সড অ্যাসেট থাকুক, আপনি যদি এটা গভর্নমেন্টকে দেখান রিটার্নের মাধ্যমে, আপনার অ্যাসেটগুলো হোয়াইট হয়ে গেল, এগুলো আর ব্ল্যাক থাকবে না, এবং এইটার জন্য এই যে ফিক্সড অ্যাসেট দেখাচ্ছেন এটার জন্য কিন্তু আপনাকে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না। আর ইনভেস্টমেন্ট আপনি যেগুলো দেখাবেন এগুলিও কিন্তু রিটার্নে দেখানোর ফলে হোয়াইট হয়ে গেল। আপনি যদি ইনকাম ট্যাক্স রিটার্নে আপনার ইনভেস্টমেন্টগুলো না দেখান, যতটুকু দেখাবেন না ততটুকুই কিন্তু ব্ল্যাক মানি হিসাবে থেকে যাবে। হ্যাঁ, তো এটা পরবর্তীতে আপনার জন্যই খারাপ। আর আপনার যদি ভালো পরিমাণ ইনভেস্টমেন্ট থেকে থাকে, আপনি যদি সেটা আয়কর রিটার্নে দেখান, এর একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে আপনার সবগুলো হোয়াইট মানি হওয়ার পাশাপাশি প্রত্যেকটা ইনভেস্টমেন্ট থেকে কিন্তু টিডিএস কাটা হয়, হ্যাঁ, ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। তো অর্থাৎ আপনার ইনভেস্টমেন্টগুলোর বিপরীতে আপনি যখন মুনাফা পান, এই মুনাফাগুলো থেকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান একটি ট্যাক্স গভর্নমেন্টকে
পে করে। আপনি যখন স্টেটমেন্টটা উঠাবেন ইনকাম ট্যাক্স রিটার্নের জন্য, ওই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান থেকে যখন স্টেটমেন্ট উঠাবেন, সেই স্টেটমেন্টে আপনি কিন্তু এই বিবরণীটা ডিটেল পেয়ে যাবেন যে আপনার কত টাকা হচ্ছে ট্যাক্স কাটা হয়েছে। তো এটা আপনার লস হবে না, আপনি কিন্তু আপনার ফাইলে এটা অ্যাটাচ মানে উল্লেখ করে দিতে পারবেন যে অলরেডি আপনার ওই ইনভেস্টমেন্ট থেকে এত পরিমাণ টাকা হচ্ছে আপনি গভর্নমেন্টকে ট্যাক্স পে করেছেন। সুতরাং এখানে দুশ্চিন্তার কিছু নেই, আর এটার জন্য আপনার কোনো ভবিষ্যতে প্রবলেম হবে না, বরং ভালো হবে। ইনকাম ট্যাক্স ফাইল রিচ হলে কী ধরনের সুবিধা আছে এটা নিয়ে ইনশাল্লাহ আমি আরেকটা ভিডিও আপনাদের জন্য তৈরি করব, আপনারা সেখান থেকে জানতে পারবেন এই বিষয়ে। তো মোটামুটি এই ছিল হচ্ছে আপনার একটি ইনকাম ট্যাক্স রিটার্নের সাথে কি কি ডকুমেন্ট দাখিল করতে হয় তার বেসিক ধারণা। চাকরিজীবী হলে স্যালারি স্টেটমেন্ট, ব্যবসায়ী হলে ব্যবসার আয় ব্যয় বিবরণী, আর যদি লিমিটেড কোম্পানি হয়ে থাকে সেই ক্ষেত্রে অডিট রিপোর্ট, আর ফিক্সড অ্যাসেটের মালিক হয়ে থাকলে যারা হচ্ছে ফিক্সড অ্যাসেট ভাড়া দিয়েই তাদের ইনকাম সোর্সটা আসে, তারা সেই ফিক্সড অ্যাসেটের বিবরণী এবং সেটার থেকে প্রাপ্ত আয়ের বিবরণী এবং মেনটেন্যান্সের যে ব্যয়, অনুমোদিত ব্যয়, সেই ব্যয়ের বিবরণী, এই বিবরণীগুলো তৈরি করে দেবেন। এগুলো বেসিক, যার যার ইন্ডিভিজুয়াল পেশা অনুযায়ী। আর এছাড়া আরও নানা রকম প্রফেশন আছে, সেই প্রফেশনগুলো অনুযায়ী আপনার যেরকম আয় ব্যয় আপনি সেরকম একটি আয় ব্যয় বিবরণী তৈরি করে দিবেন। এই তো গেল হচ্ছে আপনার প্রফেশন ওয়াইজ। আর কমন যে বিষয়গুলো আছে সর্বপ্রকার আপনার ইনভেস্টমেন্ট, এগুলো আপনি অ্যাটাচ করে দিবেন উইথ সার্টিফিকেট অ্যান্ড স্টেটমেন্ট। আর প্রত্যেকটা ফিনান্সিয়াল ডকুমেন্টই হবে জুলাই টু জুন। এরপরে আপনি যেগুলো অ্যাটাচ করবেন সেগুলো হচ্ছে আপনার একদমই আপনার নিজের নামে যদি ফিক্সড অ্যাসেট থাকে সেই ফিক্সড অ্যাসেটের বিবরণী এবং কাগজগুলো সাথে অ্যাটাচ করে দিবেন। আর আপনার ফ্যামিলি মেনটেনেন্সের জন্য যতটুকু ব্যয় হয় তার মধ্যে যতটুকু ডকুমেন্টস অ্যাটাচ করা পসিবল, লাইক ইউটিলিটি বিলসগুলোর ডকুমেন্টস হয়, আর বাচ্চাদের পড়ালেখার যে খরচ, স্কুল কলেজ বা ভার্সিটির মান্থলি যে খরচগুলো আছে এগুলোর ডকুমেন্ট হয়, এগুলো অ্যাটাচ করে দিবেন। আপনি যদি ফরেন ট্রাভেল করে থাকেন এগুলোর ডকুমেন্টস হয়, অ্যাটাচ করে দিবেন। আর যাদের পার্সোনাল অফিস মেনটেন করতে হয়, আপনি হচ্ছে এটা আপনার ওই ব্যবসার ওখানে আয় ব্যয়ের বিবরণীতে ওগুলো উল্লেখ করে দিবেন, ওখানেই ডিটেল থাকবে। মোটামুটি এই ছিল। এছাড়া আপনারা গোল্ড দেখাতে পারেন, আপনাদের যে পরিমাণ অর্নামেন্টস, স্বর্ণ, তারপরে রূপা, এগুলো যেগুলো আছে এগুলো আপনারা দেখাতে পারেন। এগুলোর জন্য কোনো বাড়তি ট্যাক্স পে করতে হয় না, হ্যাঁ, কিন্তু আপনার ফাইলটা রিচ হবে। আর এগুলো নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই। আমি এই পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স থেকে দেখেছি অনেক ক্লায়েন্টই এই জিনিসগুলো মানে আয়কর বিবরণীতে সম্পূর্ণরূপে প্রকাশ করতে বিব্রত বোধ করেন যে ফিউচারে তাদের কোনো ক্ষতি হবে কিনা। এগুলো নিয়ে আসলে ফিউচারে ক্ষতি হয় না, বরং উপকার হয়। ক্লায়েন্টের কী ধরনের উপকার হয় আমি বারবার বলছি, আমার আগের ভিডিওতে আমি বলেছি যে আপনারা আয়কর ফাইলটা মানে কোনো কিছু হাইড করবেন না। আপনাদের ইনভেস্টমেন্ট, অ্যাসেট কিংবা আয় ব্যয় সব কিছুই যা আছে এগুলো সবই আপনারা প্রদর্শন করবেন। আমি ইনশাল্লাহ আরেকটা ভিডিওতে বলে দিব যে এটার উপকারিতা কী। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো দায় থেকে থাকে, লোন থেকে থাকে, লাইবিলিটিস থেকে থাকে, সেগুলো উইথ ডকুমেন্ট আপনারা আয়কর বিবরণীতে দাখিল করে দিবেন। তো এই ছিল হচ্ছে বেসিক ধারণা একটি আয়কর রিটার্ন দাখিল করতে হলে কী কী ডকুমেন্টস লাগে। আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে বা আপনার পেশা অনুযায়ী আপনি কি কি ডকুমেন্টস অ্যাটাচ করবেন এই বিষয়ে যদি আপনার কিছু জানার থাকে, আপনি আমাকে কমেন্ট বক্সে জানান। আমি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সঠিক উত্তরটি আইনগতভাবে যেটা সমাধান হয় সেটা দেওয়ার জন্য। করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের যদি মনে হয় যে আমার এই ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন বা আপনারা কিছু তথ্য পাচ্ছেন, সেই ক্ষেত্রে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনে ক্লিক করে দিবেন। আর আপনাদের যে কোনো প্রকার প্রশ্ন নিশ্চিন্তে আপনারা কমেন্ট বক্সে আমাকে করতে পারেন। ইনশাল্লাহ আমি সার্বিকভাবে আপনাদের সহযোগিতার চেষ্টা করব। ধন্যবাদ।